মিলে যৌথভাবে পাকিস্তানের কাছ থেকে এই বাংলাদেশের একটি স্বাধীনতা অর্জনে ভারতের কিছু অবদান ছিল। কিন্তু ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন ভারতের যারা পাকিস্তানের যারা প্রধানমন্ত্রী যারা দায়িত্বে রয়েছে তারা ইতিমধ্যেই তারা উপলব্ধি করেছে যে 1971 সালে তারা ভুল করেছিল। এবং আপনারা দেখেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি দুঃখ প্রকাশও করেছেন। এবং ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরে আসলে প্রত্যেকটি দেশের সাথে অনেক অভ্যন্তরীণ অনেক আমদানি রপ্তানি হয়, সেইগুলো হয়তো খালি চোখে দেখা যায় না। আপনারা যখন আমদানি রপ্তানির এই হিসাবটি বিগত দিনের 16 বছরে দেখবেন, এই 16 বছরেও শেখ হাসিনা পাকিস্তানের বিরুদ্ধে অনেক কথা বললেও গত 16 বছরেও পাকিস্তানেও অনেক কিছু রপ্তানি করেছে, সেখান থেকেও কিন্তু অনেক কিছু আমদানি করেছে। তাহলে শেখ হাসিনা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে আমদানি রপ্তানি করেছে, এটি একটি রুটিন অফ বাংলাদেশ, সারা পৃথিবীতে এটি চলে। তা আমরা আশা করছি যে আগামীতে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই আমদানি রপ্তানির যে প্রয়োজনীয়তা, মানুষের প্রয়োজনেই কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় এবং এই প্রেক্ষাপটেই কিন্তু নতুন সম্পর্ক সৃষ্টি হয়। বর্তমান যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে বাংলাদেশের হয়তো নতুন সম্পর্ক সৃষ্টি হওয়ার আমরা একটি আশাবাদ দেখতে পাচ্ছি। আমরা প্রত্যাশা করছি পাকিস্তান তাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের 1971 সালে এই বিজয়ের মাসে আমি দাঁড়িয়ে বলতে চাই আপনারা ক্ষমা চান এবং ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এবং পাকিস্তান, কারণ এক সময় আমরা পূর্ব বাংলা পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিলাম, আজকে আমরা স্বাধীন বাংলাদেশ, তারা যদি ক্ষমা চায় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সাধারণ মানুষও তাদের প্রতি আরও সহানুভূতিশীল হবে এবং দুই দেশের অর্থনৈতিক সামাজিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। সম্প্রতিকালে আরেকটি বিষয় আপনাদেরকে একটু বলতে চাই যে ভারতে আমাদের আগারতলায় আমাদের দূতাবাসে যেভাবে পতাকা নামিয়ে যেভাবে অবমাননা করা হয়েছে এবং বাংলাদেশে একটি দাঙ্গা সৃষ্টি করার জন্য চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একটি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকে এই হত্যা কিসের ইঙ্গিত দিচ্ছে? আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাজারে সোয়াবিন তেল কিন্তু উধাও হয়ে গেছে। আমি গতকালকেও সোয়াবিন তেল কিনতে গিয়েছিলাম, কোনো সোয়াবিন তেল নেই। আজকে আলুর দাম 70 থেকে 80 টাকা হয়ে গেছে। নতুন করে এক শ্রেণীর সিন্ডিকেট একটি নানা রকম অপতৎপরতা করছে। আগামী রমজানকে সামনে রেখে শুধু এই অপতৎপরতা না, আপনারা জানেন সামনে আমন এবং বোরো ধানের একটি বিষয় রয়েছে এবং আমন এবং বোরো ধানকে সামনে রেখে সার এবং কীটনাশককে আরেকটি সিন্ডিকেট, আওয়ামী লীগের আরেকজন সিন্ডিকেট যার নাম শ্যামল, যে একসময় উপকমিটি কৃষক লীগের উপকমিটির সদস্য ছিল, তাদের নেতৃত্বে এই সার এবং কীটনাশকও উধাও হয়ে গেছে এবং নতুন করে বাজারে 3 গুণ 4 গুণ মূল্যে এগুলো আনার জন্য একটি পায়তারা করছে। আজকে এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আজকে যারা আপনারা গণমাধ্যমে রয়েছেন আপনাদেরকে আরো সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এবং আমি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে বলতে চাই, আপনারা দেখেছেন এবারে পূজা কি সুন্দরভাবে পালিত হয়েছে, কিন্তু ভারতের এক শ্রেণীর জঙ্গিবাদী এবং হিন্দু কর্তৃত্ববাদী যারা বাংলাদেশের এই ভালো কাজগুলো তারা পছন্দ করছে না এবং পছন্দ না করার 3টি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। যখন ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে গেছে আপনারা জানেন প্রত্যেকটি বর্ডার সিল করা হয়ে গেছে, ওইখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকার অবৈধ মালামাল বাংলাদেশে আসতো, সেই মালামাল আসা বন্ধ হয়ে গেছে, এ কারণে তারা পাগল হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে আদানির নাম আপনারা শুনেছেন, বাংলাদেশে সিটি গ্রুপ থেকে শুরু করে আলম গ্রুপ থেকে শুরু করে এই আদানি আপনারা জানেন যে তার সমস্ত পণ্য এদের সিন্ডিকেটের মাধ্যমে আনতো, সেটিও বন্ধ হয়ে গেছে। আজকে সে কারণে তারা পাগল হয়ে গেছে। এবং পরিশেষে যে বিষয়টি বলতে চাই, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও সে মোদির মুখ্যমন্ত্রী হিসেবে ভূমিকা পালন করেছে। আর বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা তিনি একজন নোবেল বিজয়ী, সারা বিশ্বের কাছে তার একটি পরিচিতি রয়েছে। এ কারণেই মোদি তাকে বসে আনতে পারছে না, কারণ সারা পৃথিবী ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে থাকে, মোদির দিকে তাকিয়ে থাকে না। সে কারণে গাত্রদাহে সে বাংলাদেশকে একটি অকার্যকর দেশ পরিণত করার জন্য বাংলাদেশে হিন্দু মুসলমানদের দাগনার উস্কানি দিচ্ছে তার দল এবং সে। আমরা এবং এক শ্রেণীর মিডিয়া এই গুজবকে ছড়িয়ে দেওয়ার জন্য ভারতে বসে নানা রকম অপতৎপরতা করছে। আমরা এই অপতৎপরতার বিরুদ্ধে আগামীকাল 1টার সময় সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের পক্ষ থেকে একটি গণজমায়েতের আহ্বান করা হয়েছে এবং সানজিদা ইসলাম তুলি 1টার সময়
আমাদের প্রেস ক্লাবের দোতলায় জহুরুল ইসলাম হলে এ বিষয়ে গণমাধ্যমে আগামীকালকের প্রোগ্রাম সম্পর্কে একটি ব্রিফিং করবে। আমরা আশা করছি আপনারা সেই ব্রিফিং এ সবাই উপস্থিত থাকবেন এবং আগামীকালকে মায়ের ডাকের গণজমায়েতে সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য